করোনার টিকা প্রদানের ষষ্ঠ দিন চলছে, আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের, নিবন্ধন ছাড়িয়েছে 14 লাখ। কাল 55 জেলায় পৌর নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস কাল, ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 6 দিনে করোনা টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন 14 লাখের বেশি মানুষ, আর ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা আজ 6 লাখ ছাড়াতে পারে। এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। প্রবীণদের জন্য স্পষ্ট রেজিস্ট্রেশন আবারও চালু হতে পারে বলেও জানান তিনি। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। এ সময় তিনি গুজবে কান না দিয়ে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানান। মফির রহমানের রিপোর্ট। কোভিড-19-এর টিকা কার্যক্রমের ষষ্ঠ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান স্বাস্থ্য সচিব। এ সময় তিনি বলেন, শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, যথাসময়ে টিকার বাকি চালান দেশে পৌঁছবে। প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা শুরুর ভাবনা রয়েছে বলেও জানান তিনি। পরের যে চালানটা যেটা আসার কথা সেটা আমরা যথাসময়ে পাব। আমরা এখন যেভাবে দিতে চাচ্ছি, আমরা এই গতিতে যদি যাই তা ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। 80 ইয়ার্স ওল্ড বা অ্যাভাব তাদের জন্য আমরা কিছু একটা করতে পারি কিনা স্পটে, সেটাও আমরা আজকে ঘুরে ফিরে দেখব। টিকা নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ও তার স্ত্রী। নাসিম বলেন, সকল ভয়ভীতি কাটিয়ে টিকা নিচ্ছে সবাই। সকলে উচিত এই টিকা নিয়ে নিজের সুরক্ষাকে সুদৃঢ় করা, আর টিকা নেওয়ার ভিতর দিয়ে ভয়ের কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির করোনা ভ্যাকসিন নিয়ে শেষে বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ বলেই তিনি নিয়েছেন। গুজবে কান না দিতে আহ্বান জানান তিনি। কিছু কিছু মহল থেকে যেগুলো অপপ্রচার হচ্ছে, এগুলো নিতান্তই অপপ্রচার, একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে। ভ্যাকসিন নেয়ার পর কোনো অসুবিধা অনুভব করছেন না বলে জানান টিকা গ্রহীতারা। করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধের জন্য টিকাটা জরুরি। যে টিকা দিলাম, মনের মাঝে একটা সাহস হইতেছে। স্বাস্থ্যকর্মী হিসেবে যেহেতু আছি, সেহেতু আমাদের সম্পূর্ণভাবে এক্সপোজড হওয়াটা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে। প্রধানমন্ত্রী যে আমাদের টিকার ব্যবস্থাটা সুযোগ করে দিয়েছেন, এর জন্য প্রধানমন্ত্রী অনেক ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপপরিচালক বলেন, টিকা নেয়ার পর কারো কারো মৃদু উপসর্গ দেখা গেলেও এ পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এই পর্যন্ত যেহেতু আমার নজরে এবং চোখের সামনে কোনো রকমের সাইড ইফেক্ট হলা, পার্শ্ব প্রতিক্রিয়া হলা কাকো বা কোনো খবরও আমার কাছে এখন পর্যন্ত এরকম পৌঁছে নাই। ভ্যাকসিন নিরাপদ বলেও উল্লেখ করেন তিনি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে ষষ্ঠ দিনের মতো করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে টিকা নেয়ার আগ্রহ বেড়েছে বলে জানান কর্মকর্তারা। নিবন্ধন ছাড়িয়েছে 14 লাখ। সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ 40 কেন্দ্রে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। রংপুরে করোনা টিকা গ্রহীতার সংখ্যা 3 গুণ বেড়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 8, সদর হাসপাতালের 4টি বুথ সহ 7 উপজেলার 24 বুথে টিকা দেওয়া হয়। ময়মনসিংহের 13 উপজেলায় 50টি বুথে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য ভিড় বাড়ছে। এছাড়া গাজীপুর, ঠাকুরগাঁও ও হিলিতেও বেড়েছে টিকা গ্রহীতার ভিড়। ভ্যাকসিন নেবেন, এটা নিলে আমার মনে হয় মৃত্যুর ঝুঁকি নেই ইনশাল্লাহ। কোনো সমস্যা বা কোনো কিছু মনে হচ্ছে না। সবাইকে বলবো যে এই টিকা নেওয়া খুব ভালো। করোনায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,266। করোনায় মৃত্যুর হার 1.53%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 344তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 12,871। এর মধ্যে শনাক্ত 291। মোট করোনা শনাক্তের সংখ্যা 5,40,266। নতুন 374 জন সহ সুস্থ হয়েছে 4,86,767 জন। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.26%। এ পর্যন্ত শনাক্তের হার 14.09% ও সুস্থতার হার 90.10%। পৃথিবীর 200 দেশের মধ্যে 6 নম্বর দেশ হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ
টিকা নিতে পারছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জ পৌরসভার উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, সীমিত সম্পদের গরিব রাষ্ট্র হলেও ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। তিনি সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান। নবনির্বাচিত পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক SM ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন বক্তব্য রাখেন। বাংলাদেশ হলো পৃথিবীর 200টা দেশের মধ্যে 6 নম্বর দেশ যে পাবলিকলি ভ্যাকসিন দিতেছে। এখন পর্যন্ত কেউ আর দিতে পারে নাই। এই 6 নম্বর দেশ বাংলাদেশ। একটা গরিব রাষ্ট্র, তার সম্পদ সীমিত, তার মধ্যেও তারা ভ্যাকসিন দিয়েছে। চতুর্থ ধাপে 35 জেলার 55টি পৌরসভায় ভোট গ্রহণ কাল। ব্যালটের মাধ্যমে ভোট হবে 26টি এবং ইভিএমে হবে 29টিতে। এর মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হচ্ছে। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনী সামগ্রী। রাঙামাটিতে প্রথমবারের মতো ইভিএমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ইভিএম, মনিটর সামগ্রী সহ নির্বাচনের অন্যান্য সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। স্ট্রাইকিং ফোর্স সহ প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তাদের পর্যাপ্ত ফোর্স থাকবে, আনসার ভিডিপির সদস্য থাকবেন। সুতরাং আমরা আশা করছি আগামীকাল বড়াইগ্রাম পৌরসভায় একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট পৌরসভার 15টি ইভিএম মেশিন সহ ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার 11টি ভোট কেন্দ্রের জন্য 112টি ভোটিং মেশিন পাঠানো হয়েছে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে। চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোটের নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। নরসিংদী ও মাধবদী পৌরসভার 55টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হলেও ব্যালট পৌঁছানো হবে ভোটের দিন সকালে। মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা নির্বাচনে 17টি কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ নির্বাচনী সরঞ্জামাদি। এদিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট ও আনসার সহ পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যরা কঠোর নজরদারি থাকবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রত্না জামান, 21 টেলিভিশন। মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সাথে ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মাইজগাঁও স্টেশন মাস্টার জানান, দুপুরে আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরার হোসেনপুর আসার পর একটি বগি লাইনের চাকা লাইনচ্যুত হয়। পরে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। লাইনচ্যুত বগি উদ্ধারে আরও কিছুটা সময় লাগবে বলে জানান কর্মকর্তারা। দরজায় কড়া নাড়ছে পহেলা ফাল্গুন। বিশ্ব ভালোবাসা দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসগুলোকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের ফুল চাষিরা। দিবসগুলো উপলক্ষে ফুল বিক্রি করে সারা বছরের লাভ লোকসানের হিসেব কষবেন তারা। এদিকে নারায়ণগঞ্জ বন্দরে ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা সাবদি গ্রামে নানা রঙের ফুলের সুবাসে মন ভরিয়ে দেয় ফুলপ্রেমীদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রহমান এবং নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ঝিনাইদহ জেলার 6 উপজেলায় এই মৌসুমে 170 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর মধ্যে কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও ঝিনাইদহ সদরের বিভিন্ন গ্রামে মাঠে মাঠে গাঁদা, গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা সহ নানা রঙের ফুলের সমারোহ। চলছে পরিচর্যা। লক্ষ্য 3টি দিবসের বাজার ধরার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাবে এখানকার ফুল। দাম ভালো পেলে গত বছরের মতো এবারও লাভের মুখ দেখবেন এমন আশা তাদের।
লোক সংখ্যাটা নতুন করে আবার চাষ করছি। আমরা যে দাম এখন পাচ্ছি এই দাম যদি আমরা পাই তাহলে মনে করেন আমাদের লাভবান হতে পারবো। অন্যান্য সময়ের তুলনায় এখন একটু দাম বেশি পাই, কেননা সামনে কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে। ফুল চাষ ও সংরক্ষণে চাষিদের প্রযুক্তিগত নানা পরামর্শ দেয়া হচ্ছে জানালেন কৃষি কর্মকর্তা। গত বছর যে কৃষকরা লসের সম্মুখীন হয়েছে, এবছর যাতে তারা লাভবান হতে পারে এই জন্য আমরা বিভিন্ন প্রচারণা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো আমাদের সবাইকে পালন করার জন্য পরামর্শ দিচ্ছি। নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সাবদি, দিঘলদি, মাধবপাশা ও আইচতলা সহ আশেপাশের কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। এবার প্রায় 70 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। 3টি দিবসকে কেন্দ্র করে 2 থেকে 3 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষিরা। আমরা প্রায় 30 বছর ধরে ফুলের চাষ করতেছি। আমাদের ফ্যামিলির ঐতিহ্যবাহী ব্যবসা এটা। ফেব্রুয়ারির সময় ওরা বেচা চা দেয় আর কি। খুব ভালো লাগতেছে, আর ফুল তো সবার জন্যই খুব প্রিয় একটা জিনিস। এখানে এসে আমার খুব ভালো লাগছে। কৃষি বিভাগ বলছে করোনার কারণে কিছুটা ক্ষতি হয়, সরকার এবছর কৃষি ব্যাংকের মাধ্যমে ঋণের ব্যবস্থা করেছে। করোনার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সরকার কৃষি ব্যাংকের মাধ্যমে এবছর বন্দর উপজেলায় সরাসরি কৃষকদেরকে ঋণের ব্যবস্থা করা হয়েছে। গ্রামগুলো থেকে প্রতিদিনই ফুল যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। স্থায়ী বেতন কমিশন গঠন সহ 7 দফা দাবিতে চট্টগ্রামে সমাবেশ। আমন্ত্রণ 21 দেশের সংবাদে। গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের 2 দিন পর আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন টাঙ্গাইলের আশরাফ আলী ও কুমিল্লার নাসির উদ্দিন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। গত বৃহস্পতিবার শ্রীপুরের ASM কেমিক্যাল কারখানার হাইড্রোজেন পারঅক্সাইড সেকশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 5 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। সেদিনই আলমগীর হোসেন নামের একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মী। এদিকে আগুনের ঘটনায় তদন্তে কাজ করছে 5 সদস্যের কমিটি। ঝিনাইদহের কালীগঞ্জের সড়ক দুর্ঘটনায় 12 জন নিহতের ঘটনায় ট্রাক চালক রনিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে যশোরের শার্শার পুটখালী এলাকায় অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। পুলিশ জানায় 12 বাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার অন্যতম আসামি ট্রাক চালক রনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। এ সময় সীমান্তের পুটখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার কালীগঞ্জের বাসের সাথে ট্রাকটির সংঘর্ষে নারী, শিশু, শিক্ষার্থী সহ 12 জন নিহত হয়। কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিতাই চন্দ্র সাহা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ী ভৈরব বাজারের ডালপট্টি এলাকার বাসিন্দা। ভোরে তিনি প্রাতঃভ্রমণে বের হন। ত্রিসেতু এলাকায় যাওয়ার পর ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মেহেরপুরের রঘুনাথপুর আশ্রয় প্রকল্পে 160টি ভূমিহীন পরিবার বসবাস করছে ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই। তাদের অভিযোগ, একটি মাত্র ঘরে গাদাগাদি করে বসবাস করতে হচ্ছে প্রতিটি পরিবারকে। রাস্তাঘাটের বেহাল দশা, সন্তানদের শিক্ষার নেই পর্যাপ্ত সুযোগ। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 1999 সালে মেহেরপুর শহরের কাছে রঘুনাথপুর মাঠের খাস জমির উপর গড়ে তোলা হয় আশ্রয়ন প্রকল্প। টিন শেড দিয়ে নির্মিত একটি ব্যারাকে বাস করে 10টি পরিবার, আর প্রতিটি পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছে একটি করে কক্ষ। একমাত্র স্কুলটিও বন্ধ হবার উপক্রম। ফলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে ছেলেমেয়েরা। শীতে ঘরে প্রবেশ করে ঠান্ডা বাতাস, বৃষ্টি এলে পানি ঢোকে। একটি মাত্র ব্যারাক হওয়ায় আলাদা করে ঘরগুলো মেরামতেরও সুযোগ নেই। আমরা তো সারতে পারিনি। আমি সারে আরেকজন সারে না। এই পানির ঝড় বৃষ্টির সময় এখন আমাদের ঘর বাড়িতে পানি করে এই ঘর উড়ে যাবে, ভয়ে আমরা বসবাস করতে পারি না। আমাদের এগুলো খুব সমস্যা। ছেলে এবং বৃদ্ধ মানুষ সবাই শীতে কষ্ট করছে। এখানে কোনো সাহায্য, কোনো কাপড় চোপড় এটা পাওয়া যায়নি এবং আমরা পাইও না সেরকম। মাঠের মধ্যে বাড়ি ঘর,
মিউনিসিপালিটি চলে না, ছেলেপিলি কি করিনি খায়। রয়েছে সরকারি অনুদান ঠিকঠাক মতো না পাওয়ার অভিযোগও। জননেত্রী শেখ হাসিনা আল্লাহ তাআলা বাঁচি রাখুক তার, তিনি ওই টিউনোডিসির মাধ্যম দিয়ে যে জিনিসটা দেয় সেই জিনিসটাই আমরা পাই। তাছাড়া চেয়ারম্যান মেম্বারের মাধ্যম দিয়ে এই 7টা বছরের ভেতরে আমাদের কোনো জিনিস আমাদের দেয় না, আমরা পাই নাই। প্রশাসন বলছে বরাদ্দ পেলেই ঘরগুলো মেরামতের কাজ শুরু হবে। আমরা এস্টিমেট করে এবং আমাদের মেরামতের এগুলো আমরা আমাদের কর্তৃপক্ষ বরাবর করেছি। আমরা সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ যখনই পাই তখনই আমরা আমাদের যথাযথ সংস্কার কার্যক্রমগুলি সম্পূর্ণ করে থাকি। সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন আশ্রয়নবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। জয়পুরহাটের খেতলালের বটতলী ইকরাগাড়া গ্রামে 33% জমির ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেনের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন প্রতিবেশী কৃষক মোসলেম উদ্দিন। 3 মাস আগে রংপুরিয়া সোনামুখী জাতের করলা চাষ করেন তিনি। সপ্তাহ 2 পরই করলা ওঠার কথা, কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা করলা গাছ ছিঁড়ে মাচা উপড়ে ফেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়ার কথা জানান ক্ষতিগ্রস্ত কৃষক মোজাম্মেল হোসেন। হবিগঞ্জের হাওরে হয়ে গেল ঐতিহ্যবাহী পলবাইচ উৎসব। কালের বিবর্তনে প্রায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রেখেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা। উপজেলার আতুকুড়া গ্রামের পাশে বড়োয়ান বিলে প্রতি বছরের মতো এবারও আতুকুড়া গ্রামে এই উৎসবের আয়োজন হয়। নির্ধারিত তারিখে একদিন আগে থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে জাল, পলসহ মাছ ধরার অন্যান্য সরঞ্জাম নিয়ে বিলের পাড়ে অবস্থান নেয়। দিনব্যাপী মাছ ধরার এই উৎসবে মেতে ওঠে সব বয়সী মানুষ। এবার চট্টগ্রাম সংবাদ। জাতীয় স্থায়ী বেতন কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করেছে সরকারি কর্মচারী সংহতি পরিষদ ও কর্মচারী কল্যাণ ফেডারেশন। সকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, এক ও অভিন্ন নিয়োগ বিধি চালু করে সরকারি কর্মচারীদের পদ ও বেতন বৈষম্য দূর করতে হবে। এছাড়া চাকরিতে প্রবেশের সময়সীমা 32 বছর করা সহ নবম পে স্কেল দেওয়ার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করে 50% মহার্ঘ ভাতা দেওয়া দাবি জানান তারা। সমাবেশে কর্মচারী সংহতি পরিষদের মহাসচিব আমজাদ আলী খান, কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে সম্মিলিতভাবে কাজ করবেন নবনির্বাচিত সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকায় চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন সিজেএফডির সংবর্ধনা ও মিট দ্য প্রেস অনুষ্ঠানে 100 দিনের মধ্যে মশা ধুলাবালি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান। আগের বেশ কয়েকজন মেয়র নগরীর উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিলেও নানা সীমাবদ্ধতায় শেষ পর্যন্ত ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি বলেও জানান রেজাউল করিম। চট্টগ্রামকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন হবে সেই পরামর্শকে গ্রহণ করে পরিকল্পিত নগরী গড়ে তোলার ক্ষেত্রে যদি এটা প্রয়োজন হয় সেই প্রকল্পকে গ্রহণ করে আমি সেটা বাস্তবায়ন করার মধ্যে দিয়ে সমন্বয় সভার মধ্য দিয়ে কার্যকরী ভূমিকা পালন করতে হবে এবং মেয়রের ভূমিকা সেখানে প্রাধান্য থাকতে হবে। গুণী ব্যক্তিদের সম্মান জানালে সমাজে গুণী ব্যক্তির সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 21 পদকপ্রাপ্ত ডক্টর প্রণব কুমার বড়ুয়া। রাউজানের উর্কিচরে ফারাজ করিম চৌধুরী সহ করোনাকালীন সম্মুখ যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে 21 পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ডক্টর বিক্ষিরণ প্রসাদ বড়ুয়া, চট্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এহসানুল হায়দার চৌধুরী ও সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডক্টর উত্তম কুমার বড়ুয়া বক্তব্য রাখেন। নতুন বিশ্ব, নতুন বেতার বিবর্তন, উদ্ভাবন ও সংযোগ, এই স্লোগানে রাঙামাটিতে বিশ্ব বেতার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রাঙামাটি বেতার কেন্দ্র থেকে র্যালি বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে রাঙামাটি বেতারের অনুষ্ঠান বিভাগ, বার্তা বিভাগ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তা, শিল্পী ও কলাকুশলীরা অংশ নেন। পরে স্টুডিওতে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। রাঙামাটি আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, সহকারী বার্তা নিয়ন্ত্রক AM নুরুল আমিন বক্তব্য রাখেন। শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা টিকা প্রদানের 6ষ্ঠ দিন চলছে, আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের, নিবন্ধন ছাড়িয়েছে 14 লাখ। কাল 55 জেলায় পৌর নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এবং পহেলা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস কাল, ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।